আজকে আমি কেমিস্ট্রি সেকেন্ড পার্ট এর চ্যাপ্টার 2 জৈব যৌগের বেশ কিছু গুরুত্বপূর্ণ সংকেত এবং বিক্রিয়া মনে রাখার টেকনিক নিয়ে আলোচনা করব। তোমরা একটা কথা সবসময় মনে রাখবে, টেকনিক হয়তো কিছুটা আমাদের সহায়ক হবে মনে রাখার জন্য বা কঠিন কিছু জিনিস মনে রাখার ক্ষেত্রে, বাট অলওয়েজ তোমরা বেসিক কনসেপ্ট বাড়ানোর দিকে এবং তোমাদের কনসেপ্ট ক্লিয়ার হওয়ার দিকে একটু বেশি জোর দেওয়ার চেষ্টা করবে। সবার আগে আমি একটা কথা বলে নিই। আমি একটা কথা এখানে লিখেছি, সঠিক বেঞ্জিন কাঠামো। আমরা প্রায় দেখি বেঞ্জিনের কাঠামো আমরা আঁকতে ভুল করি। আমরা বেঞ্জিনের একটা যে রিং দিচ্ছি ভেতরে, এটা আমরা অনেকেই সচেতনভাবে দিই না বা খুব একটা খেয়াল করি না। এই রিংটা কিন্তু অবশ্যই বেশ বড় হতে হবে। কারণ তুমি এদিকে খেয়াল করো, এই সংকেতটা মূলত দ্বিবন্ধন আমরা ক্লিয়ারলি বুঝতে পারছি কার্বন কার্বনের সাথে। এই সংকেত আমরা বুঝতে পারছি বা এই সবগুলোতে বুঝতে পারছি। আর যখন তোমরা এই রিংটা দিচ্ছ, তখন কিন্তু কার্বনের সাথে এই রিংয়ের দূরত্ব অনেক বেড়ে যাচ্ছে। এই বেঞ্জিনের ভেতরে রিংটা মূলত আসলে রেজনিত ইলেকট্রন, যেটা আমরা দ্বিবন্ধন হিসাবে জেনে থাকি। তাই সবসময় খেয়াল করবে, আমরা এই ধরনের বেঞ্জিন আঁকবো না। আমরা সবসময় চেষ্টা করব বেঞ্জিনের রিংটাকে বেশ বড় দিতে। অনেক ক্ষেত্রে দেখা যায়, কিছু ইনফরমেশন পাওয়া যায় যেটা অনেক সময় বলে 66% বা তার বেশি হওয়া ভালো। ওকে, তুমি পারফেক্টলি না পারো, অন্তত এত ছোট দিও না, কিছুটা বড় দাও, যেন মোটামুটি আমরা বুঝতে পারি যে এটি রেজোনাইজড ডবল বন্ড। এই কথাটা খুবই গুরুত্বপূর্ণ ছিল, তোমরা সবাই মনে রাখবে, কখনোই বেঞ্জিন রিং ছোট দিবে না। এবার আসো ফার্স্ট কোশ্চেনে। এটা আমাদের সবসময় যে সংকেত আমরা ভুল করি, যে অ্যাসপিরিন এবং প্যারাসিটামল, এই দুটো সংকেত আমাদের কিন্তু প্রায় অত্যন্ত ভুল হয়। ধরো এরকম কোশ্চেন আসলো যে কোন যৌগে নাইট্রোজেন নেই, অ্যাসপিরিন, প্যারাসিটামল, এরকম অপশন থাকলো। বা বলতে পারে যে অ্যাসপিরিনে কোনটা অনুপস্থিত, অক্সিজেন, নাইট্রোজেন, কার্বন। বা বলতে পারে প্যারাসিটামলে কোন মৌলটি অনুপস্থিত, নাইট্রোজেন, অক্সিজেন, সালফার। এই ধরনের কোশ্চেন আসতে পারে। তো তুমি যদি সংকেতটাই না জানো, তাহলে তুমি কিন্তু সঠিক অ্যান্সার করতে পারবে না। এখানে আমি একটা টেকনিক তোমাদের শেখাচ্ছি, যদিও ব্যাপারটা একটু ফানি মনে হবে, তারপরও আমার বিশ্বাস এটা তোমাদের কাজে লাগবে। প্রথমে তোমরা সবাই আসো প্যারাসিটামল। প্যারাসিটামলে দেখো ম আছে। তো তুমি মনে মনে চিন্তা করবে, ম মানে অ্যামিন, ম মানে অ্যামিন, তার মানে অবশ্যই প্যারাসিটামলে নাইট্রোজেন আছে। এবং দেখো ল আছে, আমরা জানি অ্যালকোহল, অল, তাহলে এখানে অ্যালকোহল আছে। দুটো বিষয় মাস্ট। তাহলে প্যারাসিটামল ম মানে হচ্ছে অ্যামিন, আর ল মানে হচ্ছে অ্যালকোহল। অর্থাৎ প্যারাসিটামলে অ্যামিন এবং অ্যালকোহল, NH এবং OH মাস্ট। এবার আসো অ্যাসপিরিনে এ। খেয়াল করো সবাই, অ্যাসপিরিনে এ মানে অ্যাসিড, এ মানে অ্যাসিড, এ মানে অ্যাসিড। জাস্ট তোমাদের বোঝার জন্য আমি লিখছি। এবং একটু ফানি, এই যে স্বরে, এই যে স্বরে অর যে গোলটা, তুমি এই গোলটাকে কম্পেয়ার করো এর সাথে। তার মানে অ্যাসপিরিনে অ্যাসিড আছে এবং একটা অক্সিজেন পরমাণু আছে। আমি আবার বলছি, প্যারাসিটামলের ক্ষেত্রে দেখবে ম মানে অ্যামিন, অ্যামিনের সেই নাইট্রোজেন, হাইড্রোজেন, আর একটা হাতে আমরা COOCH3 দিয়েছি। এখন দেখো প্যারাসিটামলের ক্ষেত্রে NH এবং OH, মর NH আর লর OH। অ্যাসপিরিনের ক্ষেত্রে এই যে স্বরে অর অক্সিজেন এবং এ মানে অ্যাসিড, অর্থাৎ COOH। এছাড়া পুরো সংকেতটা কিন্তু সেম, অর্থাৎ বেঞ্জিন কাঠামো COCH3, এক্ষেত্রেও বেঞ্জিন কাঠামো COCH3। আশা করছি তোমাদের এই কনসেপ্টটা বেশ কাজে লাগবে। আমি তোমাদের একবার সংখ্যা দুটা এই কনসেপ্টে লিখে দিচ্ছি। তাহলে আমরা কি বলেছিলাম, প্যারাসিটামল, ফার্স্টে তুমি একটা বেঞ্জিন কাঠামো আঁকো, প্যারাসিটামল, তাহলে অল, ম মানে বলেছি অ্যামিন, NH টু NH দাও, যেহেতু আমাদের একটা হাতে অবশ্যই COCH3 থাকবে।
এবার আসো অ্যাসপিরিন। আমরা কি বলেছি অ্যাসপিরিনে? তোমরা প্রথমে যেটা করবে মানে এখানে অ্যাসিড মূলক আছে, তুমি একটা অ্যাসিড মূলক দাও। এই যে আমি যে কোডটা করেছি সেখানে একটা অক্সিজেন দাও, এবং এটা সেম COCH3, তাহলে অ্যাসপিরিন। আশা করছি তোমাদের এই টেকনিকটা কাজে আসবে। এবার আমি আরেকটি কনসেপ্ট বলে নিচ্ছি, অর্থ মেটা প্যারা। তোমরা সবাই এটা জানো, তারপর জাস্ট একটু তোমাদের রিক্যাপ করছি। এখানে একটা জিনিস দেখো, বোর্ডে আমি দিয়েছি যে মূলক, তারপরে মার্কিং করেছি 1 2 3 4 5 6। অর্থ মানে আসলে নিকটবর্তী, মেটা মানে মধ্যবর্তী, এবং প্যারা মানে দূরবর্তী। যেমন প্যারাসিটামল, প্যারা দূর করে দেয়, কি দূর করে? ব্যথা দূর করে দেয়। প্যারাপাইরিন, প্যারা ভিলেজ, দূরের গ্রাম। এখন দেখো তাহলে অর্থ মানে আমরা কি মনে করবো? নিকটবর্তী। এখন মূলকের নিকটবর্তীকে 2 আর 6, মেটা মানে মধ্যবর্তী, মূলকের মাঝামাঝি কে? মূলকের মাঝামাঝি বলতে মূলক থেকে মাঝামাঝি দূরে কে? তাহলে 3 আর 5। মূলক থেকে সব থেকে দূরে কে? 4। তাহলে আমরা বলতে পারি 2 6 অর্থ, 3 5 মেটা, এবং 4 হচ্ছে প্যারা। এই গেল আমাদের অর্থ, মেটা, প্যারা। এবার খুব ইম্পর্টেন্ট একটা সংকেত আমি কথা বলবো, সেটা হচ্ছে DDT, 4,4 ডাইক্লোরো ডাইফিনাইল ট্রাইক্লোরোইথেন। তোমরা একটা কথা খুব মনোযোগ দিয়ে শুনবে। প্রায় দেখা যায় স্টুডেন্টরা কনফিউজ যে কোথায় কমা দিবে, কোথায় হাইফেন দিবে, ফাঁকা রাখবে কি রাখবে না দুটো শব্দের মধ্যে। আমি একটা কথা খুব ক্লিয়ারলি বলছি, জৈব যৌগে যে নামকরণ সেগুলো সবই হচ্ছে মূলত আমাদের একপদী নামকরণ। যেমন বায়োলজিতে আমরা পড়েছি যে দ্বিপদী নামকরণ, কিন্তু কেমিস্ট্রিতে আমাদের সকল নামকরণ একপদী। এই কথাটা মনে রাখবে। তাহলে আমি লিখে দিচ্ছি, জৈব নামকরণ একপদী। তাহলে আমাদের একটা কনসেপ্ট ক্লিয়ার হলো যে আমরা কখনো ফাঁকা রাখবো না, সবকিছু একসাথে লিখবো। আর একটা কনসেপ্ট মাথায় রাখবে, সংখ্যার মধ্যে কমা, সংখ্যার ডিজিটের মধ্যে হাইফেন। আবার বলছি, সংখ্যার মধ্যে কমা এবং সংখ্যার ডিজিটের মধ্যে হাইফেন। এখানে আমি দুটো ডিজিট দিয়েছি, এবং দুটো সংখ্যা 4 4, এর মধ্যে কমা 4 ডিজিট, এবং এটা সংখ্যা 4, আর এটা হচ্ছে আমরা, সরি আমি একটু ভুল বলেছি, আমি আবার রিপিট করছি, দুটি সংখ্যার মধ্যে কমা, সংখ্যা এবং অ্যালফাবেটের মধ্যে হাইফেন। দুটি সংখ্যার মধ্যে কমা, সংখ্যা এবং অ্যালফাবেটের মধ্যে হাইফেন। তাহলে এবার খেয়াল করো, এখানে দুটি সংখ্যা আছে কমা, এবং সংখ্যা অ্যালফাবেটের মধ্যে হাইফেন। আর আমরা কখনোই কোনো গ্যাপ দেব না। কিছু ক্ষেত্রে হয়তো বইয়ে প্রিন্টিং মিস্টেক আছে, তোমরা খুব সাবধান থাকবে, কোনো গ্যাপ দেওয়া যাবে না, তো সবকিছু একসাথে লিখবে। এবার আসলে আমরা সংকেতটা ডিজাইন করার চেষ্টা করি। খুব ভালো করে খেয়াল করো, 4 4 ডাইক্লোরো ডাইফিনাইল ট্রাইক্লোরোইথেন, শেষ নামটা কি? ইথেন। তাহলে সবার আগে আমরা একটা ইথেনের কাঠামো আঁকবো, দুটো কার্বন দিয়ে, জাস্ট দুটো কার্বন দিয়ে ইথেন। এখন আসো ডাইফিনাইল। এখানে একটা বিষয় খুব ইম্পর্টেন্ট, বেঞ্জিনের কিন্তু একটি নাম ফিন, বেঞ্জিনের একটি নাম ফিন, সেই ফিন থেকে ফিনাইল। বেঞ্জিনের নাম ফিন, ফিন থেকে ফিনাইল। তোমরা প্রায় ভুল করো, ফিনাইল এবং ফেনল দুটো কিন্তু এক না। ফিনাইল হচ্ছে একটি মূলক, আর ফেনল হচ্ছে একটি যৌগ। ফেনলের একটি নাম আছে, এটা বলে রাখি আমরা, কার্বলিক অ্যাসিড। ফেনলের আরেকটি নাম হচ্ছে কার্বলিক অ্যাসিড। এখানে একটা আমাদের ভুল হয়, বিশেষ করে মেডিকেল ভর্তি পরীক্ষায় বা ভার্সিটি অবজেক্টিভের ক্ষেত্রে। কার্বলিক অ্যাসিড, খেয়াল করো, কার্বলিক অ্যাসিড এবং কার্বনিক অ্যাসিড দুটি কিন্তু এক না। কার্বনিক অ্যাসিড এটা হচ্ছে H2CO3, এটা আমরা 9 থেকেই জানি। তাহলে কার্বনিক অ্যাসিড হচ্ছে H2CO3, আর কার্বনিক অ্যাসিড হচ্ছে ফেনল। খুব কেয়ারফুল হবে। এই প্রসঙ্গে যেহেতু আসলো, আমি আরেকটা সংকেতের কথা বলে নিই, যেটা আমরা প্রায় ভুল করি, ক্লোরাল। সংকেতটা খুবই ইম্পর্টেন্ট ফর MCQ এক্সাম। ক্লোরাল, ক্লোরাল হচ্ছে CCl3CHO, ট্রাইক্লোরো ইথানল। আর হচ্ছে কোরাল, যেটা আমরা সমুদ্রে আমরা দেখতে পাই, কোরাল, সেটা মূলত ক্যালসিয়াম ঘটিত, ক্যালসিয়াম কার্বনেট ধরনের যৌগ।
তো বি ভেরি কেয়ারফুল, কোরাল না ক্লোরাল, এটা তুমি অবশ্যই খেয়াল করবে। ক্লোরাল উচ্চারণটা দেখবে এবং কোরাল উচ্চারণটা খেয়াল করবে, বানানটা দেখবে। তাহলে ক্লোরাল এটা একটা জৈব যৌগ, আর কোরাল এটা ক্লোরাল থেকে ভিন্ন। এবার আসো আমরা চলে যাই ডিডিটি সংকেতে। প্রথমে বলেছিলাম ইথেনের জন্য দুটো কার্বন দিবে। এবার বলেছে কি ডাইফিনাইল, তাহলে তুমি ফিনাইলের দুটা সংকেত আঁকো, ডাইফিনাইল। এবার আসো তোমার যেহেতু মূল টার্গেট ছিল ইথেন, এখান থেকে তুমি নাম্বারিং চিন্তা করবে 1 2 3 4 5 6, ঠিক এখানে 1 2 3 4 5 6। এবার আসো 4 4 বলেছে, তাহলে 4 এ আমি ক্লোরিন দিব এবং এই 4 এ ক্লোরিন দিব। তাহলে কতটুকু হলো ডাইফিনাইল ডাইক্লোরো। এবার বলেছে ট্রাইক্লোরোইথেন, আমাদের বাদ রইলো এই কার্বনটা, এখানে তুমি 3টা ক্লোরিন দাও। আর যৌগ যৌগে যদি কোনো হাত খালি থাকে কার্বনের, আমরা হাইড্রোজেন দিয়ে দিব। এবার মিলিয়ে দেখো, প্যারা প্যারা বা 4 4 ডাইক্লোরো ডাইফিনাইল ট্রাইক্লোরো ইথেন। আশা করছি তোমরা সবাই বুঝতে পেরেছো। এবার আসো আরেকটি গুরুত্বপূর্ণ সংকেত যেটা আমরা প্রায়ই ভুলে যাই, 2,4-DNP, 2,4-ডাইনাইট্রোফিনাইল হাইড্রাজিন। এখানে বেশ কিছু বিষয় আমাদেরকে জানতে হবে। এক হচ্ছে নাইট্রোজেনের একটি বিশেষ নাম আছে, সেটা হচ্ছে অ্যাজো। নাইট্রোজেনের নাম হচ্ছে অ্যাজো, কারণ নাইট্রোজেন অত্যন্ত নিষ্ক্রিয়। এর বন্ধন ভাঙতে দেখা যায় 3000 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা লাগে। অর্থাৎ এত হাই টেম্পারেচার তো দেওয়া ইন জেনারেল খুব পসিবল না, এই জন্য নাইট্রোজেনকে বলা হয় নিষ্ক্রিয়। তুমি নাইট্রোজেনের বিক্রিয়া করো, নাইট্রোজেন প্লাস অক্সিজেন এবং বিক্রিয়া করো, এখানে কিন্তু ইনিশিয়াল স্টেজে আমাদের 3000 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা লাগবে। পরবর্তীতে তাপমাত্রা হয়তো আমাদের কম লাগছে, বাট স্টার্টিং এ কিন্তু তাপমাত্রা অনেক বেশি লাগবে। এই কারণে নাইট্রোজেনকে বলা হয় নিষ্ক্রিয় বা অপর নাম অ্যাজো। এবার আরেকটা সংকেত তোমাদেরকে বলছি, সেটা হচ্ছে হাইড্রাজিন। সবাই দেখো H2NNH2, হাইড্রো মানে হাইড্রোজেন, অ্যাজো মানে নাইট্রোজেন। তাহলে হাইড্রাজিন কি হচ্ছে? হাইড্রোজেন এবং অ্যাজো নাইট্রোজেন, তাহলে এটা হচ্ছে হাইড্রাজিন। এবার আমরা আগে শিখেছি ফিনাইল, তাহলে আমরা এখানে একটা হাতে ফিনাইল দিয়ে দিচ্ছি, তাহলে এর নাম কি? ফিনাইল হাইড্রাজিন। ফিনাইল হাইড্রাজিন। এবার আরেকটা তোমাদেরকে আমি কনসেপ্ট আলোচনা করছি, সেটা হচ্ছে যখন তুমি দেখবে মূলক একযোজী হবে, এখানে আমি লিখেছি যে সম্পৃক্ত মূলক অর্থপ্রায় নির্দেশক। তুমি এটা মাথায় রাখবে, সাধারণত অসম্পৃক্ত মূলক মেটা নির্দেশক, এই মূলকটা কিন্তু সম্পৃক্ত, সকল একক বন্ধন। তাহলে অর্থপ্যারা মানে কি? অর্থপ্যারা মানে হচ্ছে 2 এবং 4। তাহলে আমি বা 6 আমরা বলতে পারি 2 6 4। তাহলে এটা অর্থপ্যারা নির্দেশক, তাহলে আমি অর্থ দিচ্ছি নাইট্রো, মেটা দেওয়া যাবে না, প্যারায় দিচ্ছি। তাহলে 1 2 3 4। তাহলে কিন্তু আমরা বলতে পারি 2,4-ডাইনাইট্রো ফিনাইল হাইড্রাজিন। আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো। এবার আমরা গ্লিসারিনের সংকেত নিয়ে কথা বলি। এটা তোমরা সবাই মোটামুটি জানো, তারপর একটু সাবধানতার কারণে বলে দিচ্ছি। গ্লিসারিনের কিন্তু একটি নাম আছে, সেটা হচ্ছে গ্লিসারল। এটা মাথায় রাখবে। একটু ফানি টেকনিক তোমাদেরকে বলছি। গ্লি মানে 3, অল তো আছেই, তাহলে এখানে 3টা ওইচ আছে। গ্লি মানে 3, জাস্ট তোমার মনে রাখার জন্য। আর অল মানে ওইচ। তুমি করবে কি, 3টা কার্বনে 3টা ওইচ দিয়ে নিবে। তো সবাই দেখো পড়ে, 3টা কার্বনকে সংযুক্ত করে 3টা ওইচ দিয়ে নিবে। এখন তোমাদের হাইড্রোজেন মুখস্থ করার কোনো দরকার নেই। তোমরা যেটা করবে, এখানে আমাদের 2টা হাত, কিন্তু আমরা জানি কার্বনের হাত হবে 4টা, তার 2টা হাইড্রোজেন দিয়ে দিবে। এখানে কার্বন হাত 3টা, একটা হাইড্রোজেন দিয়ে দিবে, এখানে 2টা হাইড্রোজেন দিবে। তাহলে আলাদাভাবে আমরা গ্লিসারিনের সংকেত মনে রাখবো না। আমরা আলাদা করে গ্লিসারিনের সংকেত মুখস্থ করার কোনো দরকার নেই। শুধু গ্লি মানে 3, আর এখানে গ্লিসারিন একটা নাম গ্লিসারল, তাহলে ওএইচ হাইড্রোজেন তুমি অবশ্যই দিতে পারবে। একটা বিক্রিয়া এখন আমরা করে ফেলি, সেটা হচ্ছে
অ্যাক্রোলিন, গ্লিসারিন থেকে অ্যাক্রোলিন, খুব ইম্পর্টেন্ট। আমরা এখনই শিখলাম গ্লিসারিন, এই সংকেতটা লিখে নিচ্ছি। এবার আমাদের করতে হবে অ্যাক্রোলিন। এটি কিন্তু খুব ইম্পর্টেন্ট একটি বিক্রিয়া, গ্লিসারিনের শনাক্তকরণ বলতে পারো এবং অ্যাক্রোলিন প্রস্তুতি বলতে পারো। তো প্রভাবগুলো এখন বলছি না, এখানে অবশ্যই তোমাদের বেশ কিছু প্রভাব ইউজ করতে হবে। তো আপাতত আমাদের টেকনিক নিয়ে কথা বলছি, প্রভাব নিয়ে আমরা সমস্যাগুলো একটা আলাদা বেসিক ক্লাস নেওয়ার চেষ্টা করব। তো গ্লিসারিন থেকে আমি কি অ্যাক্রোলিন আসলে কি হবে, এখানে আমি একটা টেকনিক বলছি, গ্লিসারিন, গ্লিসারিন। তুমি যখন খেয়াল করবে গ্লিসারিন, আর এখানে খেয়াল করো অ্যাক্রোলিন, এই অ্যা বললে তুমি মনে করবে অ্যালডিহাইড, অ্যালডিহাইড, অ্যা বললে কি মনে রাখবে, অ্যালডিহাইড। আর ন বললে নো ওয়াটার, নো ওয়াটার, তার মানে এখানে কোনো পানি থাকতে পারবে না। যখন আমি গ্লিসারিন থেকে তৈরি করব আমি খেয়াল করব যে অ্যা মানে অ্যালডিহাইড, ন মানে নো ওয়াটার। তাহলে আসো আমি তো এখানে অ্যালডিহাইড রাখতে চাই, আমার তো অক্সিজেনটা রাখতেই হবে, আর সব ওয়াটার আমি বের করে দিব। তাহলে আমি সব পানি বের করে দিই, তাহলে আমার এখানে অক্সিজেন 2টা, তাহলে অবশ্যই কি আমার হাইড্রোজেন লাগবে 4টা, একটা হাইড্রোজেন আমি এখান থেকে কমিয়ে দিই। তাহলে আমি এই পানিটাকে বের করে দিই, আগে সবার আগে পানি বের করে দাও। এবার তুমি খেয়াল করো এইবার বাকি সংখ্যাটা এখানে তুমি নিয়ে আসো, CH2 CH CHO। এখন তুমি দেখো এখানে আবার কার্বনে 4টা হাত হতে হবে, এখানে 4টা হাত, একটা তুমি দ্বিবন্ধন দাও। দেখো আমাদের, আশা করছি তোমরা বুঝতে পেরেছো গ্লিসারিন সংকেত হয়ে গেছে। তুমি যদি কেউ ভেঙে লেখো তাহলে 4 হাত বা 4 বন্ধন তুমি বুঝতে পারবে। তাহলে আমি আবার একটু রিক্যাপ করছি, যখন তুমি অ্যাক্রোলিন বলবে অ্যা মানে অ্যালডিহাইড মাথায় রাখবে, আর এখানে ন মানে নো ওয়াটার। তুমি মূল সংকেতে যাও গ্লিসারিনের, সেখানে কি করবে, গ্লিসারিন সংকেতে তুমি একটা অক্সিজেন রাখতে হবে অ্যালডিহাইডের জন্য, বাকি সব পানি সাথে বের হয়ে যাবে। অক্সিজেন কয়টি, 2টি, পানি বের হবে কয়টি, 2টি, 2টি পানি বের করতে কয়টা হাইড্রোজেন লাগবে, 4টি। তুমি তো 3টা হাইড্রোজেন পাচ্ছ এখানে, আরেকটা হাইড্রোজেন এখান থেকে নিয়ে তুমি দ্বিগুণ পানি বের করো, বাকিটাকে তুমি এখানে জাস্ট বসিয়ে দাও, দেখবে সংকেত হয়ে গেছে। আরেকটি কথা খেয়াল রাখবে, আমরা যখন অজৈব অক্সি অ্যাসিড ভাঙবো, এই বেসিকটা অবশ্যই মাথায় রাখো, খুব কাজে লাগবে, যে যখন আমরা অজৈব অক্সি অ্যাসিড ভাঙবো তখন আমরা OH কে আলাদা করে বাকি সব আমরা আলাদা করে দিব। এটা হচ্ছে অজৈব অক্সি অ্যাসিড ভাঙার একটা টেকনিক। আমি বলতে পারি যে জৈব যৌগে অজৈব অক্সি অ্যাসিড, অজৈব অক্সি অ্যাসিড ভাঙার টেকনিক, জৈব যৌগে অজৈব অক্সি অ্যাসিড ভাঙার টেকনিক, OH প্লাস আদার্স। যেমন এবার সালফিউরিক অ্যাসিড, তুমি কি করবে, OH টা আলাদা করো আর বাকি যা থাকে সব আলাদা করে দাও। নাইট্রিক অ্যাসিড, OH টা আলাদা করো, বাকি আলাদা করে দাও। নাইট্রাস অ্যাসিড, OH আদার্স। এখন খেয়াল করো, নাইট্রিক অ্যাসিড থেকে আমি কি পাচ্ছি, নাইট্রো, নাইট্রাস থেকে নাইট্রোসো, নাইট্রাস থেকে আমি পাচ্ছি নাইট্রোসো, খেয়াল করো। আর সালফিউরিক থেকে আমরা OH বাদে HSO3 গুলো পাচ্ছি। এবার আমি একটা বিক্রিয়া করব, সেটা হচ্ছে নাইট্রোগ্লিসারিন। সবাই খেয়াল করো, নাইট্রোগ্লিসারিন। তাহলে আমরা এখানে কি লিখবো, বুঝতে পারছি গ্লিসারিন, আগে গ্লিসারিন থেকে এসেছে, তাহলে গ্লিসারিন সংকেত লেখো, নাইট্রো, আমার সোর্স কি, নাইট্রিক অ্যাসিড। এবার একটু সবাই খেয়াল করো, তুমি নাইট্রিক অ্যাসিড ভাঙা শিখেছো, এবার নাইট্রিক অ্যাসিডের এই OH আর এই সব H নাও, নিয়ে তুমি কি করবে, পানি করবে। এখন খুব সহজেই বোঝা যাচ্ছে জিনিসটা, অক্সিজেন মাত্র একটা, হাইড্রোজেন এতগুলো, আমাকে সমতা মিলাতে হবে, ঠিক আছে। তাহলে আমরা এখানে যেটা করবো, যে এই 3টা অক্সিজেন, তাহলে এখানে 3 দিচ্ছি, কারণ এখানে NO2 তো আমার 3টা লাগবে, তাহলে আমার কিন্তু ইজিলি 3 অণু পানি আমি পেয়ে যাচ্ছি। আর এই NO টা আমি জাস্ট এখানে অ্যাড করে দিব। তাহলে আমরা সবাই খেয়াল করি, তাহলে আমাদের NO টা অ্যাড হয়ে যাচ্ছে, সরি NO2 অ্যাড হয়ে যাচ্ছে। এটা হচ্ছে নাইট্রোগ্লিসারিনের বিক্রিয়া। এবার তোমাদেরকে আরেকটা ইম্পর্টেন্ট সংকেত, খুব গুরুত্বপূর্ণ, ঠিক আছে, সেটা হচ্ছে হেক্সামিথিলিন টেট্রামিন, হেক্সামিথিলিন টেট্রামিন। খেয়াল করো, তাহলে আমরা সংকেত সবাই জানি CH2 হেক্সামিথিলিন N4, আমরা সবাই একটা হেক্সামিন বলি, সংক্ষিপ্ত হবে হেক্সামিথিলিন টেট্রামিন বা হেক্সামিন।
হেক্সামিন। প্রায় যে তোমার রিটেন পরীক্ষা থাকে, যেমন বইয়ের পরীক্ষাতে অনেক সময় বা যে সমস্ত ভর্তি পরীক্ষা রিটেন আছে, সেক্ষেত্রে কিন্তু তোমাদের গাঠনিক সংকেত চাইতেই পারে। তোমাদের কিন্তু গাঠনিক সংকেতটা এঁকে দেখাতে হবে বা করে দেখাতে হবে। আমি একটা টেকনিক বলছি, তোমরা সবাই খেয়াল করবে। প্রথমে তুমি নাইট্রোজেন দিবে, দিয়ে তুমি একটা ওয়ার মতো তৈরি করবে, এরপরে CH2 দিবে প্রতি মাথায়, এটাকে ওয়াইটাকে একটু বৃদ্ধি করবে, ওয়াইটাকে বৃদ্ধি করে এবার প্রতি মাথায় নাইট্রোজেন দিবে। আবার বলছি, প্রথমে নাইট্রোজেন দিবে, তারপর একটা ওয়াই লিখবে, ওয়াইয়ের মাথায় CH2 দিবে, ওয়াইটার প্রতিটা মাথা বৃদ্ধি করবে, করে এবার যেটা করবে এগুলিকে তুমি ক্লোজ করে দিবে CH2 দিয়ে। খেয়াল করো, তুমি ক্লোজ করছো প্রতিটা মাথা CH2 দিয়ে। এটা আমি আবার তোমাদের করে দেখাচ্ছি। দেখো, প্রথমে তুমি নাইট্রোজেন দিচ্ছ, একটা ওয়াই লিখছো, এরপরে প্রতি মাথায় কি দিবে, CH2 দিবে। তারপরে কাজ কি, এটা একটু বাড়িয়ে দাও, প্রতি মাথা বাড়িয়ে নাইট্রোজেন দিয়ে এই মাথাগুলি তুমি লক করে দাও বা ক্লোজ করে দাও। এবার এই দুই নাইট্রোজেনের মধ্যে CH2 দিয়ে দাও। এবার দেখো আমাদের হয়ে গেল হেক্সামিন। নাইট্রোজেন কয়টি? একটা, দুইটা, তিনটা, চারটা। নাইট্রোজেন চারটি আর CH2 ছয়টি। তাহলে এবার আসা যাক আমরা হেক্সামিনের বিক্রিয়া নিয়ে একটু চিন্তা করি, বিক্রিয়াটা কিভাবে করা যায়। সবাই খেয়াল করো, তুমি যেহেতু সংকেত জেনেছ, এখন আশা করছি এই বিক্রিয়াটা অবশ্যই পারবে। তাহলে আমরা যেহেতু বলছি যে হেক্সামিথিলিন টেট্রামিন, তাহলে আগে আমি ডান পাশটা লিখে নিই। ডান পাশে আমি কি পাচ্ছি, হেক্সামিন, CH2 6N4। এখন এই N4 আমরা কোথা থেকে পাবো? আমাদের এই N4 এর জন্য কি লাগবে? আমাদের এই N4 এর জন্য লাগবে অ্যামোনিয়া। তোমাদের একটু মনে রাখলে সুবিধা, যে এখানে আমার উৎপন্ন হবে পানি, তাহলে আমি N4 এর জন্য অ্যামোনিয়া কটা লাগবে? চারটা। এখন এই যে মিথিলিন মূলকটা, এটা মূলত আমাদের আসবে হচ্ছে মিথানল থেকে। এখন যদি পানি, এখন খেয়াল করো পানি পাচ্ছি কিভাবে? অ্যামোনিয়া আমাকে কি করছে, পুরোপুরি নাইট্রোজেন দিয়ে দিচ্ছে, সরি অ্যামোনিয়া আমাকে পুরোপুরি হাইড্রোজেন বের করে দিচ্ছে। এখানে আমার লাগবে CH2। তাহলে এখানে একটু সবাই খেয়াল করো, এখানে আমার 6টা কার্বন তো লাগবেই, 6 দাও। তাহলে এখন আমরা মোট হাইড্রোজেন আগে কালেক্ট করি, 3 4 12টা হাইড্রোজেন, আর এখানে আমরা পাচ্ছি 6টা অক্সিজেন। আমি একটু আবার জিনিসটা রিক্যাপ করে দিচ্ছি তোমাদের সুবিধার্থে। সেটা হচ্ছে, আমি বলেছি হেক্সামিথিলিন টেট্রামিন, তাহলে এখানে মিথিলিন লাগবে আমার 6টা, আর টেট্রা মানে 4, তাহলে নাইট্রোজেন লাগবে 4টা। নাইট্রোজেন আসবে হচ্ছে অ্যামোনিয়া থেকে এবং মিথিলিন আসবে হচ্ছে মিথানল থেকে। এবার আমরা করবো কি, সবার আগে আমরা হেক্সামিনের সংকেতটা লিখে নিব। তারপরে আমরা বাঁ পাশে দেখবো নাইট্রোজেন 4টা, অ্যামোনিয়া দেবো 4টা, এখানে 6টা মিথিলিন, 6টা মিথানল দিব। এখন যদি আমরা 6টা মিথানল দিই, তাহলে আমরা কি দেখছি এখানে অক্সিজেন 6টা, আমরা 6টা পানি দিব। তাহলে এখানে দেখো 6 দুগুণে 12টা হাইড্রোজেন, আমার 12টা হাইড্রোজেন মিলে গেল। আর এখানে আমি পাচ্ছি অক্সিজেন 6টা, তাহলে আমার 6টা অক্সিজেন মিলে গেল। তাহলে তুমি যদি সংকেতটা জানো, তাহলে তোমার বিক্রিয়া করাটা অনেকটা সহজ হয়ে যায়। তাহলে এই মোটামুটি আমরা আলোচনা করলাম গ্লিসারিন, হেক্সামিন, 2,4-DNP, তারপর আমরা DDT, অ্যাসপিরিন, গ্লিসারিন, আমরা এই বিষয়গুলো নিয়ে বিক্রিয়া সহ আলোচনা করলাম। এবার আসো ডেটল। এই সংখ্যাটা আমাদের প্রায় ভুল হয়, মনে থাকে না। ডেটল, এক্ষেত্রে আমি তোমাদের একটু কনসেপ্ট দিচ্ছি মনে রাখার জন্য, কনসেপ্ট মূলত সেটা হচ্ছে, তুমি প্রথমে যেটা করবা, অল, তার মানে অবশ্যই এখানে অ্যালকোহল আছে, অবশ্যই এখানে অ্যালকোহল আছে। এই যে এল, এল মানে মনে করবা ক্লোরিন, তাহলে অলের দুটা কাজ, একটা হচ্ছে অ্যালকোহল, একটা হচ্ছে ক্লোরিন। আর ডি মানে ডাই, তোমরা জানো ডি মানে ডাই মানে দুই, এখানে দুইটি। আমি প্রথমে বলেছি অল, ওএইচ, এল, ক্লোরিন, দুটাকে দিয়ে নাও। আর ডি মানে ডাই মানে দুটা কিছু আছে, সেটা হচ্ছে মিথাইল।
আমরা বলছি তুমি প্রথমে লিখবে অল অর্থাৎ ওয়েজ, এল অর্থাৎ ক্লোরিন, ডি মানে ডাই অর্থাৎ দুইটা মিথাইল। তাহলে আমরা মোটামুটি আশা করছি যেটুকু সংখ্যাটা আমরা পারবো। আশা করছি আমি আজকে যে সংকেতগুলো বললাম তোমরা সবগুলো সংকেত টেকনিক এবং বিক্রিয়াগুলোর কিছুটা বেসিক বুঝতে পেরেছো। আরো কিছু সংকেত বাদ থাকলো আমি পরবর্তী বা ইমিডিয়েট আরেকটা লেকচারে চেষ্টা করব এই সংকেতগুলোকেও তোমাদের সামনে টেকনিক্যালি উপস্থাপন করতে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ।